বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 17 মার্চ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রেখে আজকে আমি কিছু কথা বলতে চাই। সারা পৃথিবীতে যখন বিভিন্ন দেশ স্বাধীন হয়েছে, পরাশক্তি হোক, বিভিন্নভাবে তাদের নিজের অস্তিত্বের কারণে পৃথিবীতে বিভিন্ন দেশ নতুনভাবে সৃষ্টি হয়েছে, আন্দোলন সংগ্রাম এবং বহু ত্যাগ তিতিক্ষার পরে প্রতিটি রাষ্ট্রেরই কিন্তু একজন রাষ্ট্র গঠনের জাতির জনক থাকে। তাই আমি সে ব্যাপারে সংক্ষেপে, বাংলাদেশ আমরা এমন একটি দেশ, পৃথিবীতে মনে হয় শুধু বাংলাদেশে এমন একটি দেশ, যেই দেশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তিনি 9 মাসে এই দেশটি তার আহ্বানে সাড়া দিয়ে তার সারা জীবনের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1971 সালে 9 মাসের যুদ্ধে সারা পৃথিবীর মতো এত অল্প সময়ে মনে হয় কোনো দেশ স্বাধীন হয় নাই। কিন্তু স্বাধীন হওয়ার পর পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে একমাত্র এই দেশ স্বাধীনের পর স্বাধীনতার বিরোধী শক্তি এই দেশে আবার মাথাচাড়া দিয়ে স্বাধীনতার পক্ষ শক্তির থেকে আর তারা বেশি অগ্রমিত হয়ে গেছে, জঙ্গি উত্থান হয়েছে এবং স্বাধীনতা বিরোধীরা এমনভাবে এগিয়ে গেছে এবং তারা পৃথিবীতে সেই একমাত্র দেশ বাংলাদেশ যারা স্বাধীনতার 3.5 বছরের মধ্যে তাদের এই জাতির জনককে, যিনি দেশকে রাষ্ট্রকে গঠন করেছে, সেই রাষ্ট্রের জাতির পিতাকে হত্যা করে এক ইতিহাস সৃষ্টি করেছে। তাই এই দেশে অনেকে, এই স্বাধীনতা বিরোধীরা এমনভাবে প্রপাগান্ডা চালাচ্ছে যে স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা জাতির পিতা বলতে চায় না। তারা ইসলামের যে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম ইসলাম তা বলে নানান কিছু, কিন্তু আসলে তো এটা ইসলামের জাতির পিতা নয়, এটা প্রত্যেকটি রাষ্ট্রের একটি জাতির জনক। যেমন একজনকে একজন সম্মান করে বলে বাবা, সে কি বাবা বলে কি তার কাছে কি তার মা বিয়ে দেয়? তা না, এটা সম্মান সুখক একটু বাবা বলে। ঠিক তেমনি জাতির জনককে মানুষের জাতির জনক বলে, জাতির পিতা বলে, তাকে একটু সম্মান শুনুক। কিন্তু এই বাংলাদেশে এটা নিয়ে বিতর্ক। এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে ধর্মীয় গোড়ামি দেশ হল পাকিস্তান। পাকিস্তানের 47 সালে দেশ ভাগের পর পাকিস্তানের জাতির পিতা ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তান কিন্তু অত্যন্ত ধর্ম বিরোধ দেশ এবং তারা জঙ্গি উত্থান এবং ধর্মীয়ভাবে তারা এত উগ্রবাদী, কিন্তু এরপরও কায়েদে আজমের জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, সে একজন মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়েছে না কেউ দেখেছে না আজ পর্যন্ত ইতিহাসে, তা কেউ বলতে পারবে না। কিন্তু 47 দেশ স্বাধীন হওয়ার পর এই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির পিতা, কিন্তু তিনি মনে হয় সম্ভবত 47, 48, 49 সালে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু আজ পর্যন্ত পাকিস্তানে এই জাতির পিতা নিয়ে কায়েদে আজমকে তারা এমন মাথার তাজ করে রেখেছে, তার কায়েদে আজম নিয়ে আজ পর্যন্ত কোনো বিতর্ক হয় নাই। কিন্তু বঙ্গবন্ধু আমাদের একজন মুসলমান, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কোরআন শরীফ পড়েছেন। সেই বঙ্গবন্ধুকে নিয়ে, জাতির জনককে নিয়ে মানুষে কত ধরনের করে। আপনারা দেখেছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাশের দেশের ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী এবং এই মায়ানমারেতে অং সান সুকির বাপ, এভাবে সারা পৃথিবীতে এমনকি মুসলমানদের যেই আমাদের ধর্মীয় যেই সৌদি আরব, ওখান থেকে আমাদের ধর্মের সবকিছু হয়। এই আমি নিজে উমরা হজে গিয়ে দেখেছি, হয়তো আপনারা বিশ্বাস করবেন, যারা গিয়েছে তারা বলতে পারবেন। মক্কা শরীফের মধ্যে, হেরাম শরীফের মধ্যে আপনি ঢুকতে অনেকগুলা দরজা থাকে। এই মসজিদে ঢুকতে, কাবাগরের এই মসজিদে ঢুকতে অনেকগুলো এক এক দরজা বনি ইসলাম, কুরাইশ, এভাবে এক এক দরজার এক এক বংশর নাম আছে। কিন্তু এর মধ্যে একটি কিং আব্দুল আজিজের নামে, সে কি নবী, সে কি হয়তো সৌদি আরবের একজন বাদশাহ ছিলেন, হয়তো 100 বছর আগে, 70 বছর আগে, 50 বছর আগে, তার নামেও সে একটা দরজা। তাতে কি হয়েছে আপনারা জানেন। সৌদি আরবের মানুষ যে রাজা বাদশারা কিভাবে তারা চলাচলে, তাদের চলাচল নিয়ে আমরা এভাবে বলতে চাই না। এক একজনের 70, 80টা, 50টা, 30টা, 20টা বিবাহ করে তাদের চালচলন সম্বন্ধে আমি এটা বলতে চাই না।
এরপরে ওখানে মক্কা শরীফের মধ্যে একটা গেটের নাম যদি এখন কিং আব্দুল আজিজের নামে, কিং ফাহাদের নামে থাকে, তা নিয়ে তো কোনো বিতর্ক হয় না। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আপনারা দেখেছেন সৌদি আরবের নোটে টাকার মধ্যেও কিন্তু তাদের কিং আব্দুল আজিজের ছবি থাকে। তাতে কি হয়েছে? সারা পৃথিবীতে যেমন আমেরিকাতে জর্জ ওয়াশিংটন তারা জাতির পিতা, এভাবে সারা পৃথিবীতেই এভাবেই জাতির পিতা থাকে যে দেশ রাষ্ট্র ইয়ে হয়। কিন্তু আমরা বাংলাদেশ এমন একটি আমরা দেশ, অত্যন্ত দুঃখ করে বলতে হয়, যেই জাতির পিতা সারা, আপনারা দেখেছেন পৃথিবীতে অনেক দেশ, আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, ভারতের তামিলনাড়ু যেই তামিলনাড়ু স্টেট, এই তামিলনাড়ুতে আজ থেকে মনে হয় 70-80-100 বছর আগে অনেক মানুষের রক্ত দিয়েছে এই দেশটা স্বাধীন করার জন্য। আমরা 52 সালে ভাষা আন্দোলনের রক্ত দিয়েছি, তারাও ওইভাবে দিয়েছে তাদের ভাষার সাথে, শ্রীলঙ্কার ভাষার সাথে মিলে তারা স্বাধীন রাষ্ট্র চেয়েছিল। অনেক চেষ্টা করেও তারা জীবনে কোনোদিন হয় নাই। আপনারা ইমিডিয়েটলি দেখেছেন 1948 সাল থেকে পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় প্রদেশ হলো বেলুচিস্তান। আমরা 71 সালে আমরা 9 মাসের যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি। এই বেলুচরা কিন্তু অনেক ভালো লোক। এই বেলুচিস্তান 1948 সাল থেকে এখন পর্যন্ত আজকে 70-75 বছর তারা আন্দোলন সংগ্রাম, হাজার হাজার তাদের যোদ্ধা নিহত হয়েছে, হাজার হাজার বেলুচ কত হাজার মানুষ নিহত হয়েছে। আপনারা দেখেছেন 3-4 দিন আগে ট্রেন হাইজেক করেছে, গতকালকে দেখেছেন আর্মির কনভয়ের উপরে অনেক আর্মিকে তারা, পাকিস্তানি আর্মিকে মেরেছে। তারা হাজার হাজার এভাবে লোক মারা গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত 75 বছরে তারা এই দেশকে স্বাধীন করতে পারে নাই। তবে আমার বিশ্বাস অতি তাড়াতাড়ি পাকিস্তান থেকে বেলুচিস্তান আলাদা রাষ্ট্র হবে। আমি আপনাদেরকে শুধু এটুকু বোঝাচ্ছি যে 75 বছর তারা হাজার হাজার মানুষের রক্ত দিয়ে, এত যুদ্ধ করে, এত কিছু করেও তারা স্বাধীন পায় নাই। কিন্তু অনেকে বলে বঙ্গবন্ধু না থাকলে এই দেশ হয়তো স্বাধীন হতো। আমার বিশ্বাস আমরা পাকিস্তানের করদ্রাজ্য হিসাবে থাকতাম। আল্লাহ বঙ্গবন্ধুকে পাঠিয়েছে, হয়তো তার উচিলায় আমরা নেতৃত্বে আমরা এই দেশটি স্বাধীন পেয়েছি। তাই বঙ্গবন্ধুকে নিয়ে আপনারা দেশ যেখান থেকে দেশ যেভাবে চালান না কেন, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে বিরুদ্ধে কোনো কটু কথা এবং তাকে নিয়ে বিতর্ক না করাই সবচেয়ে ভালো। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য একটি আমি সুখবর বলবো। আপনারা দেখেছেন যে ট্রাম্প পাশ করার পর, আপনারা দেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছে। তিনি প্রথম গিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের যেই গোয়েন্দা প্রধান ভারতীয় বংশোদ্ভূত যে তুলসী গেবার্টের সাথে একান্ত আলাপ আলোচনা করেছেন। এখন এই তুলসী গেবার্ট কিন্তু গতকাল ভারতে এসেছে। আপনারা জানেন আমেরিকার গোয়েন্দা প্রধান, এটা কিন্তু অনেক কিছু, সারা পৃথিবীর যে কোনো দেশের তারা যে কোনো কিছু করতে পারে। তাদের গোয়েন্দা এত, তাদের স্ট্রং গোয়েন্দা, তারা অনেক দেশের প্রেসিডেন্ট পরিবর্তন করে, রাষ্ট্র পরিবর্তন হয়ে যায়। সেই তুলসী গেবার্ট কিন্তু ভারতে এসেছেন। আপনারা অনেকেই জানেন, যারা একটু খবর রাখেন, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখান থেকে যাওয়ার পর একমাত্র ভারতীয় গোয়েন্দা প্রধান অজিত দোভাল এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিল, এই ভারতীয় গোয়েন্দা প্রধান অজিত দোভালই তাকে রিসিভ করে তার আন্ডারে অত্যন্ত সিকিউরিটি ভাবে তাকে রেখেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। তার সাথে শুধু কেউ দেখা করতে পারে না, শুধু দেখা করে নরেন্দ্র মোদীর প্রয়োজনে নরেন্দ্র মোদী এবং অজিত দোভাল, এছাড়া কেউ তার সাথে দেখা করার কোনো অবস্থা নেই। তাকে হাই বোল্ড সিকিউরিটিতে রেখেছে, কারণ তার উপরে হামলা হতে পারে। তাই এই দুজন এখন তুলসী গেবার্ট গতকাল এসে আজকে সম্ভবত ভারতীয় গোয়েন্দা প্রধান অজিত দোভালের সাথে একান্ত সাক্ষাৎকার হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে। এই একান্ত সাক্ষাৎ করে অবশ্যই 100%, যেহেতু তুলসী গেবার্ট একজন হিন্দু ইসকনের সদস্য, সারা পৃথিবীতে সম্ভবত 50টি রাষ্ট্রের মধ্যে ইসকন আছে, হিন্দুর যে ইসকনের সদস্য কিন্তু বাংলাদেশের চিন্ময় প্রভু,
তাকে আজকে কয়েক মাস এই সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রেখেছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার করেছে। সেই তুলসী গ্যাবার্ড কিন্তু একজন এই চিন্ময় প্রভুর দলেরই একজন লোক। তাই এই ইস্কনের সদস্য চিন্ময় প্রভু এবং বাংলাদেশের যে জঙ্গি উত্থান হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 5 তারিখের পর, সারা বাংলাদেশে মাজারে হামলা, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। তৌহিদি জনতা তারা মিছিল করছে। এই শুক্রবারের পর আগের শুক্রবার আপনারা দেখেছেন হিজবুত তাহরিরা, নিষিদ্ধ সংগঠন, পৃথিবীর 50টি দেশে তাদের নিষিদ্ধ এই সংগঠন ওপেন তারা করেছে। বাংলাদেশের জেলখানা থেকে সব জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। তাই তুলসী গ্যাবার্ডের সাথে অজিত দোয়ালের বাংলাদেশ নিয়ে যে সবচেয়ে বেশি কথা হয়েছে শেখ হাসিনাকে, আমার বিশ্বাস তুলসী গ্যাবার্ডের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অত্যন্ত গোপনীয় সাক্ষাৎ হবে। তাই আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের শুধু বলতে চাই, একটি ভালো নিউজ, আমি আগাম কিছু বলতে চাই না, তো আমাদের জন্য একটি ভালো নিউজ আছে, একথা আপনারা বিশ্বাস রাখতে পারেন। আর আরেকটি কথা হলো জাতিসংঘের মহাসচিব এসেছে, ডক্টর ইউনূস এটাকে নিয়ে যা একটি প্রপাগান্ডা যে কি আকাশের থেকে তারা এসেছে, কিচ্ছু না। জাতিসংঘের মহাসচিব কিন্তু একটা সংগঠনের একটা প্রধান, তাকে সে চাকরি করে এখানে তার সাথে যেহেতু বাইডেন প্রশাসন, এটা তো স্পষ্ট, বাংলাদেশের মানুষ এখন সব স্পষ্ট হয়ে গেছে দিনের আলোর মতো, যে বাইডেন প্রশাসন জাতিসংঘকে ব্যবহার করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। দিনের আলোর মতো স্পষ্ট, যেহেতু $29 মিলিয়ন বাইডেন প্রশাসন দিয়েছে, ট্রাম্প বলেছে, কয়েকটি মিটিংয়ে সে বলেছে, তাই দিনের আলোর মতো স্পষ্ট বাইডেন প্রশাসন বাংলাদেশের যে 2018 সালের দিকে বাংলাদেশের আমেরিকার রাষ্ট্রদূত ছিল বার্নিকেট, সেই বার্নিকেট কিন্তু আমেরিকাতে যাওয়ার পর তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের জিএম করা হয়েছিল। সে বাইডেন প্রশাসনের জিএম ছিল। আর বাংলাদেশে সে ওখান থেকে সে জাতিসংঘকে ব্যবহার করে, আপনারা দেখেছেন ফলকান টুক জাতিসংঘের হাইকমিশনার, সে কিন্তু বলেছে, সে বাংলাদেশ সরকারকে এবং আর্মি প্রধানকে বলেছে যে তারা যদি জনগণের উপরে কিছু প্রচারিং করে তাহলে তাদেরকে জাতিসংঘ থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এ ধরনের তারা ঠেক দিয়েছে। যেহেতু জাতিসংঘের সবচেয়ে বড় ডোনার আমেরিকা, তাই বাইডেন প্রশাসন জাতিসংঘকে ব্যবহার করে এই কাজটি করেছে। এবং আরেকটি ব্যাপার হলো, জাতিসংঘের এই মহাসচিব কিন্তু আগের যে মহাসচিব ছিল সে কিন্তু 2018 সালে বাংলাদেশে ছিল, একসাথে জাতিসংঘের মহাসচিব ছিল, বিশ্বসংঘের প্রেসিডেন্ট ছিল, তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো যাওয়া তোর কথা, একজন মন্ত্রীও তাদের সাথে যায় নাই, তারা ওখানে গিয়ে ভিজিট করে এসেছে। কিন্তু আপনারা ইদানিং দেখেছেন যে বাংলাদেশের যেই প্রধান উপদেষ্টা, সে তার সাথে গিয়েছে, কিভাবে চামচামি করে তার সাথে একটা প্রজার মতো ওখানে তার পিছু থেকে যে একটা অবস্থা করেছে। আর সেই জাতিসংঘ বাংলাদেশের যে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলতে পারে না। সে এখানে এসে যে সাক্ষাৎকার বলেছে যে আগামীতে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন আর কখনো দেখে নাই। সে বলার কি, বাংলাদেশে কি হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে যদি নির্বাচন হয়, এই নির্বাচন কোনোভাবেই সঠিক হবে না এবং এই নির্বাচন কেউ মেনে নিবে না, এই অবস্থা এখন সৃষ্টি হয়েছে। কারণ এই যে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে, এটা ইউনূসের দল, এটা দিনের আলোর মতো স্পষ্ট। ইউনূস এই দলটিকে সৃষ্টি করেছে এবং সে ক্ষমতায় থেকে এই দলটিকে সৃষ্টি করে এখন এই দলটিকে উজ্জীবিত করার জন্য সেই নির্বাচন পিছানোর জন্য নানা তাল বাহানা শুরু করে দিয়েছে। আরেকটি কথা বলবো যে আমার কথা যারা শুনছেন, আমি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বন্ধুর উদ্দেশ্যে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে আপনারা মনোবল শক্ত রাখেন। যেভাবে চিন্তা করছেন যে আপনাদেরকে অ্যারেস্ট করবে, আপনারা দেখেছেন সাহস করে টঙ্গীতে গত পরশুদিন
শত শত হাজারো লোক রাজপথে নেমেছে। আপনারা দেখেছেন ফেসবুকে এবং বিভিন্ন ইউটিউবে দেখেছেন, এভাবে সাহস করে নামেন। আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, কিছুদিন পূর্বে বাংলাদেশের জেলখানার যিনি প্রধান জেল সুপার, তিনি বলেছেন যে 37 সারা বাংলাদেশের জেলখানার মধ্যে 37,000 লোকের ধারণ ক্ষমতা, এখানে 70,000 আছে। তিনি কিন্তু একথা বলতে চেয়েছেন যে 37,000 লোকের ধারণ ক্ষমতা, এখানে 70,000 লোক আছে, আর লোক যদি অ্যারেস্ট করা হয় আমরা রাখার জায়গা দিতে পারবো না। এটাই কিন্তু তাই আমরা যে যেখানে আছি আমরা সাহস করে চলুন, আমরা রাজপথে নেমে যাব। যখন ডাক পড়বে তখন আমাদেরকে অ্যারেস্ট করবে সারা বাংলাদেশে এভাবে। যেহেতু 68,000 গ্রাম, এক গ্রামের থেকে যদি একটি লোক ধরে তাহলে একদিনে 68,000 লোক বাংলাদেশ জেলখানার মধ্যে আছে। 37,000 লোক রাখার জায়গা, এখানে 70,000 লোক এ পর্যন্ত আছে। 68,000 গ্রাম থেকে একটি করে লোক নামলে 68,000 লোককে তারা এই বাংলাদেশে জেলখানার মধ্যে জায়গা দিতে পারে না। তাই সবাই মনোবল শক্ত রাখুন। ইনশাল্লাহ যখনই ডাক দিবে, আমরা কোনো বাইলিক কে ভাই কে কি কেউ না, আমাদের কোনো এখন নেতা নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী, তার বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তিনি যখন ডাক দিবেন তখন আমরা যেখানে আছি সেখান থেকে আমরা নেমে যাব। অবশ্যই আমাদের বিজয় হবে। ডক্টর ইউনূসের দল, এই নাবালক, আমি বলবো নাবালক, আপনারা দেখেছেন এই নাবালকরা যেই দল গঠন করছে জাতীয় নাগরিক পার্টি, এখন আবার তাদের থেকে আরেকটি গ্রুপ এই আগামী মাসে আবার নতুন নাম নিয়ে তারা আরেকটি দল গঠন করবে। এই কুকুরে কুকুরে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, তাদের রাজনীতি শেষ। আপনারা দেখেছেন তারা এই যে একটা বাণিজ্য, তারা এই আপনারা আজকে দেখেছেন বিভিন্ন নিউজে এসেছে ওয়াসাতে 150 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। 150 জন নিয়োগ, এই সমন্বয়করা, জাতীয় নাগরিক পার্টির এই সমন্বয়করা তারা এই লোকগুলাকে নিয়োগ দিয়েছে। অতীতে আপনারা দেখেছেন সচিবালয় বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের ইউনো ডিসিদেরকে বদলি করে প্রমোশন দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা এই পর্যন্ত ইনকাম করেছেন। এই নাবালকরা নতুন দল গঠন করেছে। তাদের ঘরের আপনারা দেখেছেন অনেকের বাড়িঘর দেখা গিয়েছে, তাদের ঘরের ঠিকমতো ছাউনি নাই। তারা হেলিকপ্টার ছাড়া চলে না, মার্সিডিজ দামি দামি গাড়ি নিয়ে তারা এক এক দিন এক এক গাড়ি নিয়ে চলছে, হেলিকপ্টার দিয়ে তারা চলছে। তাদের যেই বেশভূষা, তারা এই যে ইফতার বাংলাদেশের ইতিহাসে তারা যেই নাগরিক পার্টি যেই ইফতারটি করেছে হোটেল শেরাটন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মধ্যে 1300 লোকের প্রায় 1.5 কোটি টাকা খরচ করে একটা ইফতার মাতিল করেছে। এক পার হেড 1300 লোককে দাওয়াত দিয়েছে, পার হেড একজনের মাথা পিছু খরচ 9,500 টাকা। তাই তারা করবে বাংলাদেশে রাজনীতি। তাদের রাজনীতি তারা আপনার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তারা রাজনীতি করতে আসে নাই, তারা এই কিছুদিন এই দুই এক বছর তারা শত শত কোটি টাকা ইনকাম করে তারা যে কোনো সময় বাংলাদেশ থেকে, ডক্টর ইউনূস তো যাবেই, কিন্তু তারাও যে কোনো সময় বাংলাদেশ থেকে চলে যাবে, সেই পদ্ধতিতে তারা এখন আছে। আর আরেকটি কথা বলবো যে এই আয়নাগর বলতে দুনিয়াতে আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে এই আয়নাগর সৃষ্টি করতে 9 মাসও চেষ্টা করে একটা আয়নাগর বানাতে পারে নাই। এই আয়নাগর একটা বোকাস, বাঙালিকে একটু ধোঁকা দিয়েছেন। আয়নাগর বলতে কিছু নাই। কারণ আমি একটি প্রমাণ দিই, তারেক রহমান গতকাল ইফতার মাহফিলে তিনি ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন যে এই আয়নাগরের মধ্যে আমার সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছে এই আয়নাগরে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছে এবং তারেক রহমান বলছে আমাদেরও এই আয়নাগরে যাওয়ার সুযোগ হয়েছে। তাই যদি তারেক রহমান আয়নাগরে গিয়ে থাকে, হুম্মাম কাদের চৌধুরী যদি আয়নাগরে গিয়ে থাকে 111-এর সময়, 111-এ 2 বছর ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এর পূর্বে 5 বছর ছিল খালেদা জিয়ার সরকার, তাহলে হয় খালেদা জিয়ার সরকার নইলে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় এই আয়নাগর সৃষ্টি হয়েছে। যেহেতু তারেক রহমানকে আয়নাগরে নেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমারও ওখানে যাওয়ার, সবাই গিয়েছে আমরাও ওখানে যেতে হয়েছে। আর তাই ওই আয়নাগরকে এখন শেখ হাসিনা আয়নাগর সৃষ্টি করেছে বলে এই কথা চালিয়ে দিয়ে মানুষকে, বাঙালিকে বোকা বানানো হচ্ছে। আর আরেকটি কথা, চট্টগ্রাম কক্সবাজারে গিয়ে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় এই ডক্টর ইউনূস আপনারা দেখেছেন বক্তৃতা দিয়েছে, তিনি বক্তৃতা বলেছেন কত বড় মিথ্যাচার করেছেন। 5ই আগস্টের পর সারা বাংলাদেশে খালি একই কথা
বাংলাদেশের সব কিছু ভারতকে বিক্রি করে দিয়েছে, ভারতকে সব সুযোগ সুবিধা দিয়েছে, ভারতের কাছে দেশ বিক্রি করেছে, ভারতকে সব দিয়েছে, এই 7 সিস্টারকে সব সুবিধা দিয়েছে, ভুটানকে সুবিধা দিয়েছে। কিন্তু ওখানে ডক্টর ইউনূস বলেছে, আপনারা দেখেছেন গত পরশুদিন, তিনি বলেছে যে আমাদের চট্টগ্রাম পোর্টকে ব্যবহার করে আমরা ভারতের 7 সিস্টারকে যদি আমরা পোর্টের থেকে আমরা মালপত্র নেওয়ার সুযোগ করে দেই, তো আমরাও লাভবান হব, 7 সিস্টারও লাভবান হবে। আমরা যদি পোর্ট ব্যবহার করে ভুটানকে এই রাস্তা ব্যবহার করতে দেই, ভুটানও লাভবান হবে, আমরাও লাভবান। কত বড় মিথ্যুক! বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো সেই সিস্টেমই করেছিল। বাংলাদেশ থেকে বিদ্যুৎ, নেপাল থেকে বিদ্যুৎ আনা হবে, নেপাল থেকে বাংলাদেশ থেকে ট্রেন যাবে, নেপাল বাস যাবে, ট্রেন যাবে, গাড়ি যাবে মালপত্র নিয়ে, এগুলো সব শেখ হাসিনা করেছিল। আবার ডক্টর ইউনূস বলেছে তাদেরকে করিডোর দিলে, 7 সিস্টারকে করিডোর দিলে আমরা লাভবান হব। শেখ হাসিনা তো এটা আগেই বলেছিল, আমরা যে উইন উইন পজিশনে, আমরা তাদেরকে সুযোগ দিলে তারাও আমাদেরকে সুযোগ দিবে, আমরা লাভবান হব। এই বোকা মানুষকে বোকা বানানো হচ্ছে। এতটুকু তো মানুষের জ্ঞান আছে, বাংলাদেশ যদি আমাদের যদি একটা আর্মিও না থাকে, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও ভারত নিবে না, নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভারতের 1 ইঞ্চি জায়গা আমরা নেব না, আমাদের 1 ইঞ্চি জায়গা ভারত কোনোদিন নেবে না। হয়তো ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য তাদের থেকে আমরা মাল আনবো, আমরা আমাদের থেকে তারা নিবে, উইন উইন পজিশনে থাকবো। কিন্তু বাঙালিকে বোকা বানাইয়ে এভাবে যে বাঙালি কিন্তু এখন বুঝতে শুরু করেছে ডক্টর ইউনূসের যেই মিথ্যা কথা বলে যে বাংলাদেশ মানুষকে বোকা বানাচ্ছে, সেই মানুষ কিন্তু এই ধোঁকা থেকে বুঝে গেছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন সারা বাংলাদেশে আমার কথা যেখানে শুনছেন, যে যেখানে থাকুন, সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা কোনো ভাইয়ের রাজনীতি, কোনো বোনের রাজনীতি নয়, আপনারা সবাই মনে রাখবেন আওয়ামী লীগ এমন একটি সংগঠন, 75 বঙ্গবন্ধুকে হত্যার পরও এই তৃণমূলের কর্মীরাই কিন্তু সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। এই সুবিধাভোগীরা এসে আবার আওয়ামী লীগকে লুটুপুটে খেয়েছে। আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসার পর এই তৃণমূলের কর্মীরাই কিন্তু জীবন যুদ্ধে এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারা কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। কিন্তু এই কুলাঙ্গাররা, এই সুবিধাবাদীরা আবার দলে ঢুকে তারা শত শত কোটি টাকা বিভিন্নভাবে অপকর্ম করে ইনকাম করে দল আওয়ামী লীগকে বিতর্কিত করেছে। আমার আপনার মতো যারা আজকে 5ই আগস্টের পর ফেসবুকে আমরা রাজপথে নামতে না পারলেও ফেসবুকে আমরা সাহসী ভূমিকা রেখে আমরা দলের জন্য কাজ করে যাচ্ছি। আমরা অতীতেও ছিলাম, আজকেও ছিলাম, আগামীতেও থাকবো। কিন্তু অবশ্যই এখনো দেখা যাবে আবার অবশ্যই আমাদের আন্দোলনের ফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একদিন আবার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন, প্রধানমন্ত্রী হবেন। তবে আবার ওই সুবিধাবাদীরা এসে এই বাংলাদেশের এই সুযোগ সুবিধা নিয়ে তারা মন্ত্রী এমপি হয়ে দলের সভাপতি সাধারণ সহ বিভিন্ন পদাধিকার বলে তারা ওগুলাতে তারা আবার এসে বঙ্গবন্ধু বলেছিল যে চাটার দল চেটেপুটে খাচ্ছে, সেই চাটার দল আবার এসে চেটেপুটে খাবে। কিন্তু আমাদের মনে সান্ত্বনা হবে, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, বঙ্গবন্ধুর আদর্শের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। সেই আওয়ামী লীগের যেমন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর নাম উজ্জ্বল রাখে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন টিকে থাকে, সেই জন্য আমরা আগামীতে আবার রাজপথে আন্দোলন সংগ্রামে নেমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র প্রধানমন্ত্রী করে আমরা বাংলাদেশের বঙ্গবন্ধুর যে আদর্শের তার যেই মনোবাসনা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করবে, সেদিকে আমরা এগিয়ে যাব। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।